নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো লিঙ্গ একটি সামাজিক নিমিত্তি। তো ক্লাসটা শুরু করবার পূর্বে আমি তোমাদের বলে দিচ্ছি যে জীবনে চলার পথে প্রকৃত শিক্ষা বলতে মানুষের ব্যবহারকেই বোঝানো হয়। তাই যখনই তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে তখনই তোমার প্রকৃত শিক্ষার গুণ পাওয়া যাবে। তাই সকলের সঙ্গে সবসময় ব্যবহার ভালো করার চেষ্টা করবে। তো আজকে আমাদের ক্লাস হলো লিঙ্গ একটি সামাজিক নিমিত্তি। তো লিঙ্গ একটি সামাজিক নিমিত্তি সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যারা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং প্রতিটা বিষয় মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তার কথা না বালিয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসে আজকে প্রথমে আমরা জানব মানুষ সমাজের মধ্যে পুরুষ এবং স্ত্রী এই দুইটি সম্প্রদায়কে আমরা প্রত্যক্ষ করে থাকি। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে, মানুষের সমাজের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে পুরুষ এবং স্ত্রী এই দুইটা সম্প্রদায়কে আমরা সাধারণত কি করে থাকি, লক্ষ্য করে থাকি। এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রকৃত অর্থে শারীরিক গঠনের পার্থক্য ছাড়া অন্য কোনো প্রকার পার্থক্য নেই। অর্থাৎ এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রকৃত অর্থে শারীরিক গঠনের পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। অর্থাৎ শারীরিক গঠন বলতে একটা ছেলে, একটা মেয়ে, একজন পুরুষ, একজন স্ত্রী, এই যে শারীরিকভাবে যে গঠনটা সেটা ছাড়া অন্য কোনো পার্থক্য নেই। যেমন বিভিন্ন সমাজে নারীদের তুলনায় পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হতো। যেমন ধরো আদিম যুগে কি করা হতো বা পূর্ববর্তী যুগগুলিতে বা বিভিন্ন সমাজে নারীদের তুলনায় পুরুষকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। ফলে নারীরা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতো এবং বিভিন্ন সামাজিকভাবে তাদেরকে কি করা হতো, পিছিয়ে রাখা হতো। অর্থাৎ নারীরা বিভিন্নভাবে বঞ্চিত হতেন। যেমন বর্তমানে নারী এবং পুরুষকে শারীরিক গঠন ছাড়া অন্য দিক দিয়ে সমান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান সমাজে নারী এবং পুরুষকে সে একমাত্র শারীরিক গঠন ছাড়া অন্য সবভাবে তাদেরকে কি করা হয়, সমান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। নারীরা এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বর্তমান সমাজে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দেশের অগ্রগতির জন্য নারী এবং পুরুষকে সমানভাবে শিক্ষার আঙ্গিনায় আনতে হবে। অর্থাৎ দেশের অগ্রগতির জন্য বা দেশের উন্নতির জন্য নারী এবং পুরুষকে কি করতে হবে, সমানভাবে একই আঙ্গিনায় আনতে হবে। সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ যাতে সমানভাবে সুযোগ পায় তার জন্য সাধারণের মধ্যে বোধ জাগ্রত করতে হবে। সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ যাতে সমানভাবে সুযোগ পায় তার জন্য কি করতে হবে, সাধারণের মধ্যে একটা বোধ জাগিয়ে তুলতে হবে, মানে বোধ জাগ্রত করতে হবে। যেমন ধরো ব্যক্তি বৈষম্য। ব্যক্তি বৈষম্যের মধ্যে থাকে দুইটা পার্ট, একটা হলো অর্জিত ব্যক্তি বৈষম্য আর একটা হলো সহজাত ব্যক্তি বৈষম্য। তাহলে ব্যক্তি বৈষম্য হলো কত প্রকার, দুই প্রকার। একটা হলো কি অর্জিত ব্যক্তি বৈষম্য এবং একটা হলো সহজাত ব্যক্তি বৈষম্য। তা আমি তোমাদের আগেই বলছি যে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ যাতে সমানভাবে সুযোগ পায় তার জন্য সাধারণের মধ্যে বোধ জাগ্রত করতে হবে। ব্যক্তি বৈষম্য বলতে দুইটা পার্টে ব্যক্তি বৈষম্যকে ভাগ করা হয়েছে, একটা হলো অর্জিত বৈষম্য আর একটা হলো সহজাত বৈষম্য। অর্জিত বৈষম্যকে আবার চারটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হলো সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক এবং শিক্ষাগত। অর্জিত বৈষম্যকে আবার কি করা হয়েছে, চারটা ভাগে ভাগ করা হয়েছে, সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক এবং শিক্ষাগত। যেমন সোশিয়াল, কালচারাল, ইমোশনাল এবং এডুকেশনাল, এই চারটা পার্টে ভাগ করা হয়েছে। এবং সহজাত বৈষম্যকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দৈহিক, মানসিক এবং মেজাজগত। ঠিক আছে, এই যে পার্টগুলি অর্থাৎ ফিজিক্যাল, মেন্টাল এবং টেম্পারমেন্টাল বলছে, এই পার্টগুলিকে আবার তিনটা ভাগে, একটা হলো সহজাত পার্টকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে আর অর্জিত পার্টকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন জাগে এবার দৈহিক পার্থক্য কি কি। হ্যাঁ, আমাদের মধ্যে যে দৈহিক পার্থক্য মানে দেহগত যে পার্থক্যগুলিকে বোঝানো হয় সেগুলিকে বলা হয় কি
দৈহিক পার্থক্য। সেই দৈহিক পার্থক্যগুলো হলো ওজনের পার্থক্য, উচ্চতার পার্থক্য, মানে কারোর ওজন বেশি কারোর ওজন কম, উচ্চতার পার্থক্য, অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য, দৈহিক শক্তির পার্থক্য, ক্ষমতার পার্থক্য, সাধারণ দেখা যায় যে সাধারণত অবয়বের পার্থক্য, মানে এগুলি হলো কি দৈহিক পার্থক্য। তাহলে দৈহিক পার্থক্যের মধ্যে কি কি পড়েছে? ওজনের পার্থক্য, উচ্চতার পার্থক্য, অঙ্গভঙ্গির পার্থক্য, দৈহিক শক্তির পার্থক্য, অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য, দৈহিক শক্তির পার্থক্য, ক্ষমতার পার্থক্য। তাহলে তাছাড়া সাধারণ অবয়বের পার্থক্য। তারপর হলো ভাবমূর্তিগত পার্থক্য। যেমন ধরো মানসিক পার্থক্যের মধ্যে রয়েছে কি প্রত্যক্ষ ক্ষমতার পার্থক্য। আবার আমাদের প্রশ্ন দেখতে পারে যে মানসিক ক্ষমতার মধ্যে এই যে প্রথম হলো দৈহিক পার্থক্য, তারপর হলো সহজাত ক্ষমতার মধ্যে যে পার্টগুলি পড়ে সেগুলির মধ্যে দৈহিক পার্থক্য, মানসিক পার্থক্য এবং মেজাজগত পার্থক্য। তাহলে মানসিক পার্থক্যের মধ্যে পড়ে কি প্রত্যক্ষণ ক্ষমতার পার্থক্য, ধারণার পার্থক্য, ভাবমূর্তিগত পার্থক্য, অনুরাগের পার্থক্য, প্রতিক্রিয়ার ব্যক্ত করতে সময়ের পার্থক্য, কল্পনার পার্থক্য, স্মরণ ক্রিয়ার পার্থক্য এবং বুদ্ধির পার্থক্য। এই সবগুলি হলো কি মানসিক গঠনের পার্থক্য। তাহলে মানসিক গঠনের পার্থক্যটা কি হয়? প্রত্যক্ষণের ক্ষমতার পার্থক্য, ধারণার পার্থক্য, ভাবমূর্তির পার্থক্য, অনুরাগের পার্থক্য, প্রতিক্রিয়া ব্যক্ত করতে সময়ের পার্থক্য, কল্পনার পার্থক্য, স্মরণ ক্রিয়ার পার্থক্য এবং বুদ্ধির পার্থক্য। এবার আমাদের আসে শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্যগুলি রয়েছে সেই ব্যক্তিগত পার্থক্যগুলি কি? শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্যগুলি রয়েছে সেগুলি হলো দৈহিক, মানসিক এবং প্রাক্ষবিক দিক থেকে ব্যক্তিতে প্রভেদ বা ব্যক্তিগত বৈষম্য বলে, বা প্রভেদকে ব্যক্তিগত বৈষম্য বলা হয়। যেমন ধরো কি দৈহিক, মানসিক এবং প্রাক্ষবিক দিক থেকে ব্যক্তিতে যে পার্থক্য, অবশ্যই দৈহিক মানসিক বলতে বোঝানো হয় কেউ একটু ভালো পারে কেউ একটু খারাপ পারে, কেউ ভালো বুঝাতে পারে কেউ খারাপ বুঝাতে পারে, কেউ একটু লম্বা কেউ একটু বেটে, কেউ একটু ফর্সা কেউ একটু কালো। এই যে দৈহিক দেহগত ব্যক্তিতে পার্থক্য থাকে সেটাকেই বলা হয় কি ব্যক্তিগত বৈষম্য। যেমন ধরো ব্যক্তিতে পার্থক্য দুই দিক থেকে আসতে পারে, একটা হলো গুণগত আর একটা হলো পরিমাণগত। এই যে ব্যক্তিতে পার্থক্য সেটা সাধারণত দুই দিক থেকে আসতে পারে, একটা হলো কি গুণগত পার্থক্য আর একটা হলো কি পরিমাণগত পার্থক্য। তাহলে গুণগত পার্থক্য কাকে বলে, পরিমাণগত পার্থক্য কাকে বলে, সে বিষয়গুলো তোমরা জেনে নেবে। স্বাভাবিক বন্টনের নিয়ম অনুযায়ী বহু ব্যক্তির মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্যকে পরিমাণ করলে দেখা যাবে পরিমাণের অন্তর্গত বেশিরভাগ ব্যক্তি একটি বিশেষ সীমার মধ্যে থাকে, এদের বলা হয় স্বাভাবিক বৈষম্য। ঠিক আছে, যে মানে দেখা গেল যে স্বাভাবিক বন্টনের নিয়ম অনুযায়ী বহু ব্যক্তির মধ্যে যদি আমরা বিশেষ বৈষম্যকে পরিমাপ করি তাহলে দেখবে স্বাভাবিকভাবে অনেকের মানে স্থিতিশীল একটা জায়গার মধ্যে রয়েছে। যেমন ধরো ব্যক্তির একটি বিশেষ সীমার মধ্যে থাকে, মানে একটা লিমিটের মধ্যে থাকবে, ওগুলিকে বলা হয় স্বাভাবিক বৈশিষ্ট্য। যেমন ধরো স্বাভাবিক বৈশিষ্ট্য হলো 68%, ওই জায়গাটা আমি বুঝিয়ে দেবো। তারপর হলো আবার কিছু ব্যক্তি থাকে যারা স্বাভাবিক চেয়ে একটু কম চিন্তা ভাবনা করে, মানে তাদেরকে বলা হয় কি নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন। ঠিক আছে, আবার কিছু ব্যক্তি থাকে যারা স্বাভাবিকের চেয়ে একটু কম, সেগুলিকে বলা হয় কি নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এবং আবার অনেকে থাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি, মানে উচ্চ সম্পন্ন, তাদেরকে বলা হয় কি উচ্চ স্বাভাবিক সম্পন্ন। তাহলে মনোবিদ গল্টন এই মতবাদকে বিশ্বাসী ছিল, এবং এই মতবাদের পক্ষে মনোবিদ গল্টন তিনটা ভাগে মানুষের সে বৈষম্যকে কি করেছে, পার্থক্যকে বা বৈষম্যকে কি করেছে, ভাগ করেছে। একটা হলো নিম্ন, একটা হলো স্বাভাবিক এবং একটা হলো উচ্চ। নিম্ন যারা তারা একটু কম স্বার্থপর থাকে, তারা থাকে 60%, এবং স্বাভাবিক যারা তারা 68% থাকে, তারা স্বার্থপর থাকে, এবং বেশি স্বার্থপর যারা থাকে তারা হলো 16%, মানে যাদের বলা হয় কি উচ্চ। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যক্তি বৈষম্যের মধ্যে তিনটা পার্ট আছে, সেগুলো হলো নিম্ন, স্বাভাবিক এবং উচ্চ। নিম্ন কাকে বলে, স্বাভাবিক কাকে বলে, উচ্চ কাকে বলে, সেগুলো আমি বলে দিচ্ছি। অর্থাৎ স্বাভাবিক বন্টনের নিয়ম অনুযায়ী বহু ব্যক্তির মধ্যে
কোনো বিশেষ বৈশিষ্ট্যকে যখন পরিমাপ করলে দেখা যাবে পরিমাণের অন্তর্গত বেশিরভাগ ব্যক্তি একটি বিশেষ সীমার মধ্যে থাকে, এদেরকে বলা হয় স্বাভাবিক বৈষম্য। আর কিছু ব্যক্তি থাকে স্বাভাবিকের চেয়ে কম, তাদেরকে বলা হয় নিম্ন বৈষম্য, এবং কিছু ব্যক্তি থাকে স্বাভাবিকের চেয়ে বেশি, তাদেরকে বলা হয় উচ্চ বৈষম্য। এবার নিম্ন বৈষম্যের মধ্যে থাকে 16%, স্বাভাবিক বৈষম্যের থাকে 68 বলতে 68%, এবং উচ্চতে থাকে কত 16%, মানে যারা বেশি স্বার্থপর হয়ে থাকে। এবার আমাদের আছে মেজাজগত পার্থক্য। এখান থেকে এসেছিল যে মেজাজগত পার্থক্য। মেজাজগত পার্থক্যের মধ্যে রয়েছে ব্যক্তি সত্তার সংকলনের পার্থক্য, যেমন কেউ কোমল, কেউ একটু অধিত, আবার কেউ অমায়িক, আবার কেউ অবদ্ধ। চারিত্রিক গুণাবলী দয়া, ক্ষমা, ধৈর্য প্রভৃতি সকলের এক হয় না। কেউ একটু বেশি দয়া করে, কেউ একটু কম দয়া করে, কারণ ধৈর্য একটু বেশি, কারণ ধৈর্য একটু কম। সেটা হলো কি মেজাজগত পার্থক্য। তারপর হলো চাপ, বিপর্যয় প্রভৃতি বৈশিষ্ট্য অতিক্রম করার ক্ষমতার পার্থক্য কি থাকে, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম থাকে। এগুলি হলো মেজাজগত পার্থক্য। তাহলে সামাজিক পার্থক্য। সামাজিক পার্থক্যের মধ্যে অন্তর্গত থাকে পরিবার, গোষ্ঠী, সমাজ প্রভৃতি প্রভাবজনিত পার্থক্য। পরিবার, গোষ্ঠী, সমাজ সেগুলি প্রভাবগত পার্থক্য। যার প্রভাব বিস্তার বেশি তার একরকম, যার প্রভাব বিস্তার কম সে একরকম। হলো সামাজিক মনোভাবজনিত পার্থক্য, যেমন কর্মব্যাসজনিত পার্থক্য, তাছাড়া অবসর যাপনের অভ্যাসজনিত পার্থক্য, সামাজিক মূল্যবোধজনিত পার্থক্য। এই সবগুলি থাকে কি সামাজিক পার্থক্যের মধ্যে। তাহলে সাংস্কৃতিক ও কৃষ্টিগত বৈষম্যের মধ্যে কিছু পার্থক্য থাকে, সেগুলি হলো জীবনযাপনের রীতিজনিত পার্থক্য, আচার আচরণ সংক্রান্ত পার্থক্য, এবং খাদ্যাভ্যাসজনিত বৈষম্য। এইগুলি কি থাকে সাংস্কৃতিক ও কৃষ্টি বৈষম্যজনিত পার্থক্যের মধ্যে থাকে। যেমন জীবনযাপনের রীতিনীতিজনিত পার্থক্য, আচার আচরণ সংক্রান্ত বৈষম্য, খাদ্যাভ্যাসজনিত পার্থক্য থাকে। তারপর হলো প্রাক্কবিক বৈষম্য বা আবেগজনিত উদ্দীপনার প্রতিক্রিয়ার পার্থক্য। আবেগ থাকে বা সংরক্ষণের বিচক্ষণার পার্থক্যের মধ্যে থাকে কি প্রাক্কবিক পার্থক্য বৈষম্যের মধ্যে থাকে কি আবেগজনিত উদ্দীপনা এবং প্রক্রিয়াজাত পার্থক্য ও আবেগ সংরক্ষণের বিচক্ষণতার পার্থক্য। এগুলি সবগুলি থাকে কি প্রাক্কবিক বৈষম্যের মধ্যে থেকে যায়। তারপর আসে শিক্ষাগত পার্থক্য। যেমন ধরো শিক্ষাগত পার্থক্যের মধ্যে থাকে গ্রহণ করার ক্ষমতার পার্থক্য, পারদর্শিতার পার্থক্য, জ্ঞানের পার্থক্য, বোধগম্যতার পার্থক্য এবং দক্ষতার পার্থক্য। এগুলি কি থাকে শিক্ষাগত পার্থক্যের মধ্যে থাকে। আবার ক্লোনিরও থাকে, যেটার মধ্যে যমজ থাকে, একই রকম থাকে, তাদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। এই জিনিসটাও থাকে কি শিক্ষাগত পার্থক্যের মধ্যে পড়ে। তাহলে আমি তোমাদের বোঝাতে পারলাম যে লিঙ্গ একটি সামাজিক নিমিত্তি। সেই লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝো এবং লিঙ্গ সম্পর্কে ধারণা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আবারও আমি একবার বলে দিচ্ছি, লাস্টে কোনিকটা তাদের মধ্যে দেখা যায় যে তারা যমজ, এবং এদের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য সাধারণত দেখা যায় না। তারপর আবার ভূদাঙ্কের স্বাভাবিক বন্টন ও ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে একটা চার্ট এঁকে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তোমরা যারা যারা বুঝবে না তারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ওই জায়গাটা বুঝবে। তাহলে আমরা আজকে যে ক্লাসটা করালাম সেটা হলো কি লিঙ্গ একটি সামাজিক নিমিত্ত। মানুষ সমাজের মধ্যে পুরুষ এবং স্ত্রী এই দুই সম্প্রদায়কে আমরা প্রত্যক্ষ করে থাকি। এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রকৃত অর্থে শারীরিক গঠনের পার্থক্য ছাড়াও অন্য প্রকার পার্থক্য নাও থাকতে পারে। তাছাড়া যেমন ধরো ফলে নারীরা বিভিন্নভাবে বঞ্চিত হতে পারে। বর্তমানে নারী এবং পুরুষের শারীরিক গঠন ছাড়া অন্য দিক দিয়েও সমান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাছাড়া সে মনোবিদ গল্টন মতবাদের বিশ্বাসী ছিলেন এবং তাকে যেভাবে ভাগ করেছেন নিম্ন, ঊর্ধ্ব এবং কি উচ্চ, অর্থাৎ দেখা যায় যে স্বাভাবিক পার্সেন্টেজ 68%, নিম্ন হলো 16% এবং উচ্চ হলো 16%। এইভাবে মনোবিদ গল্টন সেটাকে ভাগ করেছেন। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি সবটা জায়গা সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং সেই ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে অবশ্যই সেটা দেখিয়ে দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবে এবং
কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে প্রত্যেকটা জায়গা বুঝতে অসুবিধা হলো কি না, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবে।